প্রিয় ছাত্রছাত্রী, আমরা আজকে শুরু করছি নিউটন ল অব মোশন। আমরা প্রথম দিনে ইন্ট্রোডাকশন পার্টে পুরোটাই আলোচনা করেছি। তো আজকে আমরা খাতায় কলমে এই সূত্রগুলোর প্রত্যেকটা একটু করে ব্যাখ্যা করব। তো প্রথমেই দেখো ফার্স্ট ল। সেই ফার্স্ট লতে বলা হচ্ছে কোনো একটি বস্তু যে স্থির আছে সে আগামীকালও স্থির থাকবে, এবং যে বস্তুটি গতিশীল আছে সেই বস্তুটি সব দিনই গতিশীল থাকবে। আগামীকাল মানে এখানে সব সময় গতিশীল থাকবে, যদি না বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করা হয়। বাহ্যিক বল প্রয়োগ না করলে, অর্থাৎ এখানে দেখো এই যে এফটা যদি আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ বাহ্যিক যদি না বল প্রয়োগ করি, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। প্রথম বস্তুটা স্থির আছে, সে স্থির থাকবে। দ্বিতীয় বস্তুটা গতিশীল আছে, সে কিন্তু সর্বদাই গতিশীলতা বজায় রাখবে। ঠিক আছে, এটাই হলো তোমাদের প্রথম গতিসূত্র। এরপরে আমরা জানবো ফার্স্ট ল থেকে কি কি জানতে পারি। নম্বর 1, আমরা জাড্যতার ধারণা পাই এখান থেকে। নম্বর 2, আমরা বলের সংজ্ঞা জানতে পারি। তাহলে প্রথম গতিসূত্র থেকে দুটো বিষয় জানা যায়, এক হচ্ছে জাড্যতা বিষয়ক ধারণা, নম্বর 2 বলের সংজ্ঞা। তো দেখো প্রথমেই আমরা আলোচনা করছি জাড্যতা নিয়ে। জাড্যতা কাকে বলে? জাড্যতা মানে হচ্ছে জড়তা, অর্থাৎ কোনো বস্তু, দেখো উপরে দুটো বস্তু এঁকেছিলাম, স্থির এবং গতিশীল বস্তু। নিজে নিজে স্থির বস্তুটা গতিশীল বা গতিশীল বস্তুটা তার গতি অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না। ঠিক আছে, অর্থাৎ স্থির বা গতিশীল বস্তু নিজে নিজে অবস্থার পরিবর্তনে অক্ষম। ঠিক আছে, অবস্থান হবে না, অবস্থার পরিবর্তনে অক্ষম। এই অক্ষমতাকে বলা হয় জাড্যতা। ঠিক আছে, অর্থাৎ স্থির বস্তুটা গতিশীল হবে না যদি না বাহ্যিক কোনো বল প্রয়োগ করি, গতিশীল বস্তুটার তার গতি বাড়বে বা কমবে না যদি না আমরা বাহ্যিক কোনো বল প্রয়োগ করি। এই ধর্মটাকে বলা হচ্ছে জাড্যতা, বা পদার্থের এটা একটা জড়তা, অর্থাৎ নিজে নিজে সে এই পরিবর্তনটা ঘটাতে পারে না। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে জাড্যতা। নেক্সট, বলের সংজ্ঞা। বলের সংজ্ঞা কি? এই যে জড়তা, অর্থাৎ নিজে নিজে অবস্থার পরিবর্তন ঘটাতে পারছে না, এই যে অবস্থার পরিবর্তন ঘটাতে পারছে না, এইটাকে ভাঙার জন্য, অর্থাৎ অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য বস্তুটিকে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হয়। এই যেটা প্রয়োগ করতে হচ্ছে এটাকেই বলা হচ্ছে বল। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তার গতীয় বা স্থিতীয় অবস্থার পরিবর্তন ঘটানো যায়, বা আমরা বলের সংজ্ঞা হিসেবে বলতে পারি যা প্রয়োগ করে কোনো স্থির বস্তু বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব তাকেই বল বলা হয়। ক্লিয়ার? অর্থাৎ জাড্যতা মানে হচ্ছে জড়তা, পদার্থ নিজে অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না, আর বল মানে হচ্ছে ওই জড়তা ভাঙার জন্য যা প্রয়োগ করতে হয়। সেকেন্ড ল অব মোশন। দেখো এখানে একটা বস্তু দেওয়া আছে, এই বস্তুটার ভর হলো এম। এই এম ভরের বস্তুটার কত বেগ নিয়ে যাচ্ছিল? না ধরো ইউ বেগ নিয়ে যাচ্ছিল। এখন এম ভরের বস্তু ইউ বেগ নিয়ে যাচ্ছে, টি সময় পরে এম ভরের বস্তুটির বেগ কত হলো? না ভি। দেখো গতিবেগ হলো ভি, বস্তুর ভর এম, গতিবেগ হলো ভি। এখন এটা বেগ পরিবর্তন লিখেছি, কিন্তু ভরও পরিবর্তন হতে পারে। যেমন রকেট মোশনের ক্ষেত্রে
ভর এবং বেগ দুটোই পরিবর্তন হয়। তো যাই হোক, আমরা ভরটাকে ফিক্সড ধরেই করছি। দেখো, প্রথম বস্তুর ভরবেগ এমইউ, দ্বিতীয় বস্তুর ভরবেগ এমভি। ভরবেগ মানে ভর ইন্টু বেগ। ভরবেগের পরিবর্তন কত? অন্তিম ভর মাইনাস প্রাথমিক ভর, অর্থাৎ এমভি মাইনাস এমইউ। এইটা হলো ভরবেগের পরিবর্তন। এখন এই পরিবর্তনকে যদি সময় দ্বারা ভাগ করা হয়, এটা তো ভরবেগের পরিবর্তনের হার বোঝাতে সময় দ্বারা ভাগ করা হয়। অর্থাৎ এই পরিবর্তনকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি, তাহলে আসে কি? ভরবেগের পরিবর্তনের হার। নিউটনের সেকেন্ড ল বলছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। তো এই নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা বলতে পারি এই যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বল, দেখো আমরা সামনের দিকে এফ বল প্রয়োগ করছি, কনস্ট্যান্ট ফোর্স এই প্রযুক্ত বলটার সঙ্গে প্রপোর্শনাল। অর্থাৎ আমরা বলতে পারি এ প্রপোর্শনাল টু এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। সময়ের সঙ্গে এই ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, সেইটা অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা লিখলাম। এমটাকে কমন নিয়ে নিলে হয় এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এইটা হলো নিউটনের সেকেন্ড ল অফ মোশনের একটা গাণিতিক রূপ। কিন্তু এই রূপটাকেও দেখো আমরা চেঞ্জ করতে পারি। দেখো পরের লাইনে আসছি। অর্থাৎ আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ, এই যে ফর্মুলাটাতে আমরা আসছি। আমরা আগেই সেকেন্ড ল অফ মোশন থেকে কি পেয়েছি সেটা একটু লিখে নিচ্ছি। দেখো, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা আমরা পেয়েছি, একটু আগেই পেলাম। যেটা একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা জানি ত্বরণ এ ইজ ইকুয়াল টু কি হয়? ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, ত্বরণ ইজ ইকুয়াল টু। অর্থাৎ বেগ পরিবর্তনের হারকেই সরণ বলা হয়। সেই অনুসারে প্রাথমিক বেগ দেখো ইউ, অন্তিম বেগ যদি ভি হয় তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটাই হচ্ছে বেগ পরিবর্তনের হার। সেই অনুসারে আমরা এফ ইজ ইকুয়াল টু লিখতে পারি কি? এম ইন্টু, এটার জায়গায় আমরা এ লিখে ফেলছি, অর্থাৎ ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এর জায়গায় এফ লিখছি। বা এখানে দেখো একটা প্রপোর্শনাল চিহ্ন আছে, প্রপোর্শনাল চিহ্নকে তোলার জন্য একটা কনস্ট্যান্ট কে বসাচ্ছি। একক বলের সংজ্ঞা থেকে আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু 1 হবে যদি এম ইজ ইকুয়াল টু 1 হয়, এ ইজ ইকুয়াল টু 1 হয়। অর্থাৎ একক ভরের বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করতে একক বলের প্রয়োজন হয়। এটা একক বলের সংজ্ঞা থেকে আমরা জানি। ঠিক আছে, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু 1 হবে যদি এম ইজ ইকুয়াল টু 1 হয়, এ ইজ ইকুয়াল টু 1 হয়। সেই ক্ষেত্রে দেখো এই যে ফর্মুলাটা, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু এম এ, এই ফর্মুলাটাকে আমাদের বাদবাকি মানগুলো যদি আমরা বসাই কি আসবে? দেখো সেক্ষেত্রে আমরা বসাবো কি? এম ইজ ইকুয়াল টু 1, এ ইজ ইকুয়াল টু 1 এবং এফ ইজ ইকুয়াল টু 1। তাহলে আসবে কি? সেক্ষেত্রে কে ইজ ইকুয়াল টু 1 আসবে। যদি কে ইজ ইকুয়াল টু 1 আসে তাহলে এফ ইজ ইকুয়াল টুর ফর্মুলাটা কি? না কে এর জায়গায় 1 বসাবো, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু এম এ। এটাই ফাইনাল। অর্থাৎ আমাদের বল পরিমাপের যে ফর্মুলা সেটা আমরা কিন্তু নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে নির্ণয় করতে পারলাম। এগুলো তোমরা আরও নিচু ক্লাসে পড়েছো, তো আরেকবার একটু মনে করার জন্য এগুলো আমরা একটু করে দিলাম। তো সেকেন্ড ল অফ মোশন থেকে কি কি পেলাম দেখো একটু আলোচনা করে নিই। নম্বর 1, বলের পরিমাপ। নম্বর 2, পরিমাপের ইকুয়েশন কি? এফ ইজ ইকুয়াল টু এম এ। নম্বর 2,
বলের মাত্রা এবং নম্বর 3 বলের একক। তো এখানে বলে রাখি বলের পরিমাপের যে সমীকরণ F ইজ ইকুয়াল টু ma, এই সমীকরণ থেকেই কিন্তু বলের মাত্রা এবং একক নির্ণয় করা যায় এবং আরও অনেক কিছু পেতে পারি, যেমন ঘাত বল, বলের ঘাত, এগুলোর ডেফিনেশন বা এগুলো জানতে পারি এখান থেকেই। তো দেখো F ইজ ইকুয়াল টু ma, যে সূত্র থেকে মাত্রা নির্ণয়টা আমরা প্রসেসটা একটু দেখে নিই। F ইজ ইকুয়াল টু ma, এই যে ফর্মুলাতে এফ এর মাত্রা ইজ ইকুয়াল টু কি এম এর মাত্রা ইন্টু এ এর মাত্রা। এবারে এফ এর মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে এম এবং এ এর মাত্রা একটু ক্লিয়ারভাবে আমরা নির্ণয় করছি। দেখো এম এর মাত্রা তো এমই হয়, ক্যাপিটাল এম, পরে বসাবো এ মানে হচ্ছে ত্বরণ, ত্বরণ মানে কি বেগ পরিবর্তন ডিভাইডেড বাই সময়, তাহলে বেগ পরিবর্তনের মাত্রা ভি, মাত্রা ভি দিয়েছি এবং ডিভাইডেড বাই সময়। এখন দেখো ইজ ইকুয়াল টু এম, মাত্রা অফ এম ইন্টু ভি এর মাত্রা, ভি মানে কিন্তু দূরত্ব বা সরণ ডিভাইডেড বাই সময়। ঠিক আছে, বেগটাকে আমরা মাত্রাটাকে দেখো এটা করেছি ক্লাস 9-এ আরও করেছি। বেগ মানে হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়, তো এস ডিভাইডেড বাই টি। তো ভি এর জায়গায় আমরা এস ডিভাইডেড বাই টি বসাচ্ছি। মাত্রা অফ এস ডিভাইডেড বাই টি, টি এর মাত্রা একটা ছিলই, তাহলে টি মাত্রা অফ টি স্কোয়ার কত হলো, অর্থাৎ এফ মাত্রা অফ এফ ইজ ইকুয়াল টু এম এর মাত্রা কত, এম এর মাত্রা ক্যাপিটাল এম ইন্টু এস এর মাত্রা কত এল ডিভাইডেড বাই টি স্কোয়ার, ক্যাপিটাল টি এর স্কোয়ার, সমান কত আসলো এম এল টি টু দি পাওয়ার -2। এটাই হলো বলের মাত্রা। মাত্রা বিশ্লেষণটা কিভাবে করলাম বুঝতে পারলে। এরপরে এফ ইজ ইকুয়াল টু এম এ ফর্মুলা থেকে আমরা বলের একক নির্ণয় করব। তো এখানে বলে রাখি প্রথমত এফ ইজ ইকুয়াল টু এম এ ফর্মুলা থেকে প্রথমত পরম এককগুলো নির্ণয় করব, তারপরে অভিকর্ষীয় একক নির্ণয় করব। তো প্রথমেই দেখো এফ ইজ ইকুয়াল টু এম এ, তো এম এর একক মানে হচ্ছে এফ এর একক মানে হচ্ছে এম এর একক ইন্টু এর একক, অর্থাৎ ভরের একক ইন্টু ত্বরণের একক। তো সিজিএস একক বললাম, পরম এককগুলো ব্যাখ্যা করব। তো সিজিএস এককগুলো দেখো না, এফ এর যদি সিজিএস একক হয় এফ ইজ ইকুয়াল টু দেখো এম ইন্টু এ, ফর্মুলাটা লিখে নিচ্ছি এম ইন্টু এ। তো এমটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, ত্বরণটাকে যদি আমরা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এককে প্রকাশ করি বা সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 এককে প্রকাশ করি ত্বরণের যে একক, তাহলে দেখো এম ইন্টু এ অর্থাৎ জি ইন্টু এর একক কি সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, তাহলে জি সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা হলো এফ এর একক। এই এককটার একটা নামকরণও আছে, এটাকে ডাইন বলা হয়। ঠিক আছে, এই এককটারই একটা সংক্ষিপ্ত নাম আছে ডাইন। তো দুটো এককেই কিন্তু সেম। এবারে এক ডাইনের সংজ্ঞা কী হবে, কাকে বলে, এক ডাইন কাকে বলবো আমরা, এর ডেফিনেশনটা কি হবে না, এম ইজ ইকাল টু যদি 1 গ্রাম হয়, দেখো ফর্মুলাটা আবার একবার লিখছি, এম ইজ ইকুয়াল টু যদি 1 গ্রাম হয়, তাহলে 1 গ্রাম ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করে কত ত্বরণ সৃষ্টি করা যায় না 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা যায়, সেই বলটাকে যে পরিমাণ বলেছিলাম অর্থাৎ সেই যে পরিমাণ ধরেছিলাম যেটা, সেই পরিমাণ বলটাকে বলা হচ্ছে এক ডাইন। ক্লিয়ার, অর্থাৎ এক ডাইন ইজ ইকাল টু 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এটাই হচ্ছে সিজিএস এককের ডাইনের সংজ্ঞা, এক ডাইনের সংজ্ঞা, বা তোমরা বলতে পারো এক ডাইন যাও আর গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, একই ব্যাপার একই একক। অপশানে যদি দুটোর মধ্যে একটা থাকে দুটোই রাইট, বা দুটো থাকলে দুটোই রাইট, যাই হোক। এবারে আমরা আসছি এসআই ইউনিট।
দেখো এফ ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে এম এ। এখন দেখো আমরা আগেরটা যেমন 1 গ্রাম ধরেছিলাম, এখানে ভরটাকে যদি আমরা কেজি ধরি, অর্থাৎ 1 কেজি ভরের কেজি ধরছি, প্রথমে এককটাকে বের করে নিচ্ছি, তাহলে কেজি ধরছি, প্রথমে 1 কেজি ধরছি না, কেজি ধরছি। ত্বরণের এককটা কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেক্ষেত্রে বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 একই ব্যাপার। সেক্ষেত্রে দেখো এই যে কেজি এবং মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এই দুটোকে গুণ করলে বলের একক আসছে এসআই ইউনিট, অর্থাৎ কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এইটা হলো কি বলের এসআই ইউনিট। এটার একটা সংক্ষিপ্ত নাম হচ্ছে নিউটন। এরপরে 1 নিউটন কাকে বলে, এর সংজ্ঞা বা ডেফিনেশনটা আমরা একটু এখানে নিচ্ছি। দেখো 1 নিউটন কাকে বলা হবে না, 1 কেজি ভর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা হচ্ছে যে বল, অর্থাৎ 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলটাকে বলা হচ্ছে কি 1 নিউটন। অর্থাৎ আমরা লিখতে পারি 1 নিউটন ইজ ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে একডাইন ও নিউটনের সম্পর্ক কি রিলেশন, না আমরা উপরেরটাকে লিখে নিচ্ছি 1 নিউটন ইজ ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিচ্ছি এটাকে। এবারে 1 কেজি ইজ ইকুয়াল টু 1000 গ্রাম, সেটা লিখছি। ইন্টু 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 বা সেকেন্ড পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা কত, 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে ডাইন বলা হয়, অর্থাৎ গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার সেকেন্ড স্কোয়ারটাকে ডাইন বলা হয়। অর্থাৎ আমরা পেলাম কি 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। দেখো এটা ডাইন, 10 টু দি পাওয়ার 5 ডাইন, অর্থাৎ আমরা পেলাম কি 1 নিউটন ইজ ইকাল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন ইজ ইকাল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন লিখে ফেললাম। এর পরবর্তী ক্যালকুলেশন দেখো, এপিএস পদ্ধতিতে বলের একক, এটা এককটা বলে নিই পাউন্ডাল। এটাও ঠিক আগের মতনভাবেই নির্ণয় করা হচ্ছে। কিভাবে নির্ণয় করছি আমরা প্রসেসটাকে একটু দেখছি। দেখো এফ ইজ ইকুয়াল টু একইভাবে এম এ লেখা হয়েছে, এমটা এখানে ধরবো কি 1 পাউন্ড, এ ইজ ইকুয়াল টু 1 ফুট পার সেকেন্ড। দেখো পাউন্ডটাকে আমরা 1 এলবি আকারেও প্রকাশ করতে পারি, পাউন্ডের চিহ্ন হচ্ছে এলবি। তো সেক্ষেত্রে আমাদের এফ ইজ ইকুয়াল টু কত হবে না 1 পাউন্ডাল, অর্থাৎ 1 পাউন্ড ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে 1 পাউন্ডাল বলা হয়। দেখো আমরা এর এককটাকে আমরা এম এ ধরেই করছি, পাউন্ডাল মানে এলবি, আর ফুট সেকেন্ড টু দি পাওয়ার -2, এইটাকে বলা হচ্ছে পাউন্ডাল। অর্থাৎ আমরা যে এককগুলোর সংক্ষিপ্ত আকার হচ্ছে ফুট, পাউন্ড পার সেকেন্ড স্কোয়ার, এটাকে পাউন্ডাল বলা হয়। ঠিক আগেরগুলো যেরকমভাবে হয়েছিল এখানেও ঠিক সেরকমভাবেই আমাদের করলাম। তাহলে দেখো 1 পাউন্ডাল ইজ ইকুয়াল টু কি 1 পাউন্ড ইন্টু 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে অসুবিধা নেই।
এরপরে দেখো রিলেশন বিটুইন পাউন্ডাল অ্যান্ড ডাইন। তো আমরা 1 পাউন্ডাল ইজ ইকুয়াল টু কত সেটা আগে লিখে নিই। লিখে নিলাম। এবার দেখো 1 পাউন্ড ইজ ইকুয়াল টু, পাউন্ডটা হলো ভরের ভর, 1 পাউন্ড ভর সমান 453.6 গ্রাম, এবং 1 ফুট মানে হচ্ছে 30.448 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর দেখো এটা গুণ করলে যেটা আছে 13,825.7 ডাইন। মনে রাখবে রিলেশনটা, উপরে রিলেশনটা। এবারে দেখো রিলেশন বিটুইন নিউটন অ্যান্ড পাউন্ডাল। 1 নিউটন ইজ ইকুয়াল টু, দেখো কত হয়, নিউটনের যে সম্পর্কটা আগেই পড়েছি, 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 1 কেজি মানে এটাকে যদি আমরা পাউন্ডে কনভার্ট করি কত হবে না, দেখো লিখে নিচ্ছি 2.2046 এত পাউন্ড, এবং 1 মিটার মানে কত ফুট, 3.28 ফুট, সমান গুণ করলে কত হয় না 7.2 পাউন্ড ফুট সেকেন্ড টু দি পাওয়ার -2। আর এইটা মানেই হচ্ছে পাউন্ডাল, অর্থাৎ পাউন্ড ফুট সেকেন্ড টু দি পাওয়ার -2 মানেই হচ্ছে পাউন্ডাল। রিলেশনটা মনে রাখবে। এরপরে বলের অভিকর্ষীয় এককগুলো আমরা ক্যালকুলেট করব। অভিকর্ষীয় একক মানে হচ্ছে যেখানে অভিকর্ষ বলটা তোমার এখানে গুরুত্বপূর্ণ, অর্থাৎ অভিকর্ষ বলের উপর ভিত্তি করে বলের যে প্রচলিত এককগুলো, অভিকর্ষ বল সেখানে গুরুত্বপূর্ণ। তো এই বলের অভিকর্ষীয় একক সিজিএস একক যেমন বলে নিই, এইটা হচ্ছে, আমরা এককটা পরে বলবো। দেখো 1 গ্রাম ভরের বস্তুকে, আমরা সংজ্ঞাটা আগে দিচ্ছি, 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবীর কেন্দ্র বা পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, ঠিক আছে, 1 গ্রাম ভরের বস্তু যদি পৃথিবী পৃষ্ঠে থাকে, সেই পৃথিবী পৃষ্ঠে থাকা 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে কেন্দ্রের দিকে, সেই আকর্ষণ বলটাকে বলা হচ্ছে কি তোমার অভিকর্ষীয় এককের সিজিএস এককটা। তো এর এককটা কি না, এটা হচ্ছে গ্রাম ভার এককে প্রকাশ করা হয়। তাহলে 1 গ্রাম ভার মানে কি, 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী কেন্দ্রের দিকে যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে, এটাকে গ্রাম ওয়েট বা গ্রাম ভার বলা হয়। এর মানটা আমরা ক্যালকুলেট করছি ডাইন দিয়ে। দেখো তো দেখো 1 গ্রাম ভরের বস্তু পৃথিবী কত বল দ্বারা আকর্ষণ করে না, 1 গ্রাম ইন্টু 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, মানে পৃথিবী আকর্ষণ মানে হচ্ছে আমাদের সূত্র হচ্ছে এফ ইজিক্যাল টু এম এ, এখানে এর জায়গায় জি বসেছি, তাহলে এম ইজিক্যাল টু 1 গ্রাম, জি এর জায়গায় 980 বসেছি। অভিকর্ষ ত্বরণের মান সবাই জানো কত হলো, 980 ডাইন, অর্থাৎ 1 গ্রাম ভার, গ্রাম ওয়েট ইজ ইকুয়াল টু কত হলো 980 ডাইন। বোঝা গেল? তাহলে 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে। ক্লিয়ার? 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে কত হলো 1 গ্রাম ভর ইজিক্যাল টু 980 ডাইন। এবারে এসআই পদ্ধতিতে দেখো 1 কেজি ভরের বস্তু নেব, 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করবে, তো কত বল দ্বারা দেখো, তো এখানে দেখো বলের মানটা আমরা নির্ণয় করব, আর এককটাও আমরা লিখে ফেলছি। এটাকে বলা হয় কেজি ওয়েট। ঠিক আছে, যে বল দ্বারা আকর্ষণ করে এটাকে কেজি ওয়েট এককে প্রকাশ করা হয়। তো 1 কেজি ওয়েট মানে কত সেটা আমরা নির্ণয় করব। তো দেখো এসআই পদ্ধতিতে যে বলের অভিকর্ষীয় একক সেটা হলো কেজি ওয়েট।
তো সেই সূত্র দ্বারাই আমরা নির্ণয় করব, অর্থাৎ এফ ইজ ইকাল টু এম এ। এই সূত্রে এম ইজ ইকাল টু 1 কেজি বসাবো এবং এর জায়গায় জি অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণ সেটা 9.8 বসাবো। ঠিক আছে, তাহলে দেখো এই বলটার মান আমরা নির্ণয় করছি। বলের মান নির্ণয়ের ফর্মুলা এফ ইজ ইকুয়াল টু এম এ। তো এখানে দেখো ফর্মুলা অনুসারেই বসাবো। তো এম ইন্টু এ মানে হচ্ছে জি, এম মানে 1 কেজি ভরের বস্তু পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, এখানে জি বসাবো, এর জায়গায় জি। জি মানে হচ্ছে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ক্যালকুলেট করলে কত হবে, 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানেই হচ্ছে তোমার কত, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে নিউটন, অর্থাৎ 1 কেজি ওয়েট সমান 9.8 নিউটন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেকেন্ড টু দি পাওয়ার -2। এইটা মানেই হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানেই হচ্ছে নিউটন, অর্থাৎ 9.8 নিউটন। ক্লিয়ার হলো? এপিএস পদ্ধতিতে আমরা অভিকর্ষ বলের যে অভিকর্ষীয় একক, বলের যে অভিকর্ষীয় একক সেটাও নির্ণয় করছি। দেখো ঠিক আগেরগুলোর মতন এখানে 1 পাউন্ড ভর ধরেছি। সেই 1 পাউন্ড ভরকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটা আমরা এপিএস পদ্ধতিতে নির্ণয় করব এবং এই এককটাকে কিভাবে প্রকাশ করা হয় সেটা একটু দেখো। তো দেখো এককটা লিখছি এখানে এলবি ওয়েট অর্থাৎ পাউন্ড ওয়েট আমরা দ্বারা এককটাকে প্রকাশ করছি অভিকর্ষীয় একক বলের। তো এখানে দেখো 1 পাউন্ড ভরের বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটা নির্ণয় করছি, অর্থাৎ 1 পাউন্ড ওয়েট ইজ ইকুয়াল টু, বলটা নির্ণয় করছি ভর অর্থাৎ 1 এলবি পাউন্ড ইন্টু ত্বরণ। তো এপিএস পদ্ধতিতে ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণের একক কি, অভিকর্ষীয় ত্বরণের মান কত হয় না 32, সরি এটা মিটার নয়, ফুট পার সেকেন্ড স্কোয়ার, ফুট পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এটাকে গুণ করলে কত হয় 32 পাউন্ডাল, অর্থাৎ এপিএস পদ্ধতিতে অভিকর্ষীয় বলের অভিকর্ষীয় একক হলো পাউন্ড ওয়েট ইজ ইকুয়াল টু, সেটার সঙ্গে রিলেশন কি পাউন্ডালের না 1 এলবি ওয়েট ইজ ইকুয়াল টু 32